আমি ভাবছি যে চেপে তো রাখছে, ঠিক আছে, আমি মুখ থেকে এক্সেলও তো করতে হবে, ছাড়বো কোথা দিয়ে ছাড়বো, পিছন দিয়ে ছাড়বো, কোথা থেকে ছাড়বো। এবার আমি অজ্ঞান, এবারে ভেতরে সব পুরো একদম টানেল বানিয়ে মেট্রোর চ্যানেল খুলে দিয়েছে পুরো একদম। গলাটার জন্য ক্ষমা করে দেবে, আমার গলাটা ঠিক নেই। এই দুদিন আগে খুব চেঁচামেচি হয়েছে, তাই আমার দোষ আছে, আমি খুব চেঁচাই, গালাগালি দিই, তাই কিন্তু পরে আবার অনেক কষ্টও পাই। তো ব্যাপার এটাই যে কিছু বলার ছিল মনের কথা, তাই জন্যে আমি আজকে রেকর্ডিং করছি। হয়ে গেছে 13 বছরের বিয়ে সম্পর্ক, তার আগে 3 বছর সম্পর্ক ছিল। বউয়ের সাথে একটু ঝগড়া, টাকা পয়সা নিয়ে ঝামেলা। যখন কিছু কিনতে ইচ্ছা করে বা ইচ্ছে করে যে আমার কাছে ওইটা থাকুক, যখন থাকে না অন্যেরটা দেখি, তাই মনে মনে একটু মাঝে মাঝে ভাবি যে যদি হতো তাহলে কত ভালো হতো, বা আমিও যদি এটা ইউজ করতে পারতাম তাহলে কত ভালো হতো। তো দিন যাচ্ছে, মাস যাচ্ছে, বছর যাচ্ছে, অনেক বছরই কাটিয়ে দিয়েছি চাকরি করে। অপেক্ষা করি অনেক কিছু জিনিসের, রাত একলা কাটাই অনেক সময়। আছে সাথে বউ, আর আমার একটা পশু আছে, ল্যাজওয়ালা প্রাণী, যাকে খুব ভালোবাসি। নানান লোকের নানান রকমের মেজাজ থাকে, নানান লোকের নানান রকমের বিতর্ক, কথা, চিন্তা ভাবনা। তাই কিছুই না, জাস্ট এমনি বলছি। আজকে এমনিতে পায়েস বানাচ্ছি গুড়ের, ওই লিকুইড যেটাকে ঝোলা গুড় বলে। সাথে প্ল্যান আছে একটুখানি খিচুড়ির প্ল্যান আছে। আর বাজার থেকে বেগুনও এনেছি, তো একটুখানি বেগুন ভাজাও খাওয়া হবে। আর সাথে এই তরকারি হবে, আলু, ফুলকপি আর পালকের একটুখানি কষিয়ে রান্না হবে। তো কালকে ছুটি ছিল, আজকে একটু ছুটি আছে। তো এমনিতে ছুটি আমার একদিনই থাকে সপ্তাহে, কাজ করতে থাকি নাইট শিফট, পুরো রাত জাগা, সকালও দেখা, সকালের সূর্যও দেখা, রাত্রিবেলার চাঁদও দেখা। আমার কাজের ডিউরেশনটা এরকম যে আমি রাত্রিবেলা লোকেদেরকে অফিস থেকে, কাজ থেকে ফিরতেও দেখি, আর সকালবেলা আবার অফিসে যেতেও দেখি। তো আজকে একটুখানি আবার ডাক লাগাচ্ছে, কে দেখি। আমি পায়েস করছি, দাঁড়াও। এবারে নিজের মনের সাথে তুমি উঠে আসো, দেখো। ব্যাপার এটাই যে এই পয়সার টাকার ঝামেলা নিয়ে এবারে কিছুদিন আগেই, ঠিক 11ই আগস্ট আমার গল ব্লাডার স্টোনের অপারেশন হয়েছিল। গল ব্লাডার বের করে নিয়েছে, এখন একটা অঙ্গ নেই ভেতরে পেটে, তবুও কোনো কিছু বাদ যায় না, সবই খাওয়াও হয় আর সব রান্না করাও হয়। আমার বউ পিছনে দাঁড়িয়ে আছে,
কিন্তু আমি দেখাবো না, কারণ ওর অবস্থা এখন ঠিক নেই। ওঠো, আমি পায়েস করছি, তুমি ব্রাশ করে আসো, তারপরে তোমাকে কচুরি দিচ্ছি। সবাই বলবে কি তারপরে পায়েস আর খিচুড়ি রান্না হবে। তো ব্যাপার এটাই, যেটা বলছিলাম সেটা হলো 11 তারিখ অপারেশন হয়েছিল, 11 আগস্ট। তো আমি তো যখন ধরা পড়েছে ইউএসজি করে বড় পাথর আছে ভেতরে, মানে আমার যেহেতু কেউ নেই সাথে বউ ছাড়া, বউ আর আমার সিম্বা, এই দুটোই আমার প্রাণী, আমার প্রাণ, আর কোনো কেউ কিছু জীবনে নেই। আর এই দুটোই প্রাণ, আর কিছু চাইও না, আমার আর দরকার নেই। আমার কোনো বাচ্চার দরকার নেই, মানুষের বাচ্চার আমার কোনো দরকার নেই, কারণ আমি নিজে জীবনে যা এক্সপিরিয়েন্স করেছি ফ্যামিলিতে মা বাবার সাথে থাকাকালীন, তাই জন্য আমার কোনো আর ইচ্ছা নেই, আমার হয়ে গেছে কোটা পুরো। তো যাই হোক, আমি ওই 11 আগস্ট আমার অপারেশনের ডেট পড়েছে, তার আগে ইউএসজি হয়েছে, নানান রকমের ব্লাড টেস্ট, নানান রকমের এই টেস্ট ওই টেস্ট, ফালানা ডিমখানা সব হয়েছে। হওয়ার পর জানতে পেরেছি যে পাথর। এবারে পাথর তো ঠিক আছে, কিন্তু পয়সা কোথা থেকে আনবো? একটা নর্মাল হসপিটালেও 30-40 হাজার টাকা এখানে কলকাতাতে লাগে, আর আমার কাছে অত পয়সা নেই। আমি ফাইন্যান্সিয়ালি অতটাও স্টেবল না যে আমি নিয়ে আসতে পারবো ফট করে টাকা। আর আমার কারোর কাছে চাইতেও ভালো লাগে না, কারণ মনে হয় যেন ও কথা শোনাবে, ফেরতও দিতে হবে, ওকে কীরমভাবে ফেরত দেবো, আমার সংসারে অশান্তি থাকবে, ঝামেলা থাকবে, তার জন্য টাকার কমই থাকবে, আরও কমই থাকবে। তাই জন্য আমি কী করেছি, এবার দুধটা তো ফুটিয়ে গেছে, তো তার মাঝখানে বললাম যে পায়েসটা আমি চালটা দিয়ে দিই, ঠিক আছে। অপারেশনের ডেট পড়েছে, টাকা পয়সা নেই, ডাক্তার বলে দিয়েছে, ডাক্তার তাও আবার জোর করছিল যে আপনি পয়সা দিয়ে যেরকম করে হোক এক্ষুনি করিয়ে নিন। ডাক্তার তো বলবেই, আজকাল এটা বিজনেস মেন্টালিটি হয়ে গেছে, কারণ পয়সা দিয়ে করলে ওরও লাভ, ঠিক আছে। কোথাও আর মায়া দয়া, কোথাও আর মানুষের ভালোবাসা কোথাও কাজ করে না এখন। যেখানেই যাবেন সেখানেই নিজের ফায়দা দেখে সবাই, লোককে হেল্প করার কেউই থাকে না। তো এবারে আমার বউ চিন্তিত, নানান লোকেদের কাছে ধার চেয়ে বেড়াচ্ছে, আমি লজ্জিত হয়ে যাচ্ছি, নির্লজ্জের মতন করে ধার চেয়ে বেড়াচ্ছে। যেরম করে তেরম করে হোক, এদিক ওদিক থেকে কারোর কাছ থেকে টাকা কিছুটা জোগাড় করে, আর ব্লাড টেস্টগুলো করা হলো। ব্লাড টেস্টের জন্য আমার কাছে টাকা ছিল না, কারণ ওখানে মোটামুটি 15 থেকে 20 হাজার টাকা খরচা হয়েছে অনেক টেস্ট ফেস্ট করিয়ে। আমি খুব মজায় ছিলাম, এটা একটা অদ্ভুত, মানে কারোর সাথে বোধহয় হয়নি এরকম, হয়তো আমিই ফার্স্ট এরকম হয়তো এক্সপিরিয়েন্স করছি, আর আমি এরকমভাবে বলছি। আমি খুবই মজায় ছিলাম, আমার কোনো রকমের দুঃখ ছিল না। আমি এটাই ভাবছিলাম যে আমার যদি কিছু হয়েও যায় অপারেশন করতে গিয়ে কোনো অসুবিধা নেই, কারণ আমার কাছে কোনো কিছু টাইম নেই, আর ও চালিয়ে নেবে কীরকম করে হোক। ঠিক মনে তো পড়বে আমাকে, কারণ এত বছরের সম্পর্ক, কিন্তু ও ঠিক চালিয়ে নেবে, আমার এটাই আশা ছিল। গুড় দিয়ে তৈরি হবে, গুড়টা একটু বার করলাম। এবারে যখন আমি যাচ্ছি, যেদিনকে আমার ভর্তি, সেই সকাল 6টার সময় আমি চলে গেছি ওখানে। তার আগের দিন শিফট করে আমাকে অফিসের লোকেরা বলছে যে বাবা এতদিন তুমি খালি কাজ করছো, এবারে ঠিক অপারেশনের দিনের আগের দিনও তুমি ছুটি নাওনি, তার আগের দিন কিছু খেতে পারবো না, 12 ঘন্টা জলও খেতে পারবো না, খাবারও খেতে পারবো না। তাই করেছি। তার আগের দিন একটুখানি বাজে কাজটাও খেয়েছি, বাজে জিনিসগুলো, যেটা লোকেরা মানা করে সবসময় খেতে। তো যাই হোক, ওইটা খেয়েও তারপরেও আমি অপারেশনের জন্য ওখানে গেছি হসপিটালে গিয়ে আমি মুখে সবসময় হাসি,
আমি হাসছি, আমি আর্গি মারছি বউয়ের সাথে, কিন্তু বউ চিন্তা মাথায়, কি হবে কি না হবে, মুখ গোমড়া। তা আমি মজায় ফুললাম ফুল। তো কিছু ছবিও আছে সেদিনকার, পারলে আপনার সাথে এটার সাথে আমি অ্যাটাচ করে দেবো। বউ বলছে তোমার বিন্দুমাত্র চিন্তা নেই কী হবে কি না হবে। তো এবারে আমি হাসছি, ইয়ার্কি মারছি। ইভেন আমাকে যখন আমি রিসেপশনে বসে আছি হসপিটালে, তো ওখানে যখন ভর্তি হওয়ার জন্য থাকে তখন আপনি হেঁটে যেতে পারবেন না। তো তার জন্য আপনাকে কী করতে হবে, হুইল চেয়ারে বসিয়েও নিয়ে যাবে একদম বেড পর্যন্ত, যেখানে বেড থাকবে। আমাকে হুইল চেয়ারে বসিয়েছে, নিয়ে গেছে। এবার আমি তখনও হাসছি, কারণ হাসি পাচ্ছে। গেছি, ইয়ার্কি মেরেছি, ফুল অন ফুল। তারপরে বউয়ের সাথে ইয়ার্কি মারছিলাম। এইবারে ব্যাপারটা হলো, হসপিটালে প্রচুর মেয়ে, ঠিক আছে, সিস্টার, তাদেরকে দেখছি। কেউ সুন্দর দেখতে, কেউ একটু কম সুন্দর দেখতে, কিন্তু সবাই, সব কটা নার্স ট্যালেন্টেড। ওরকমভাবে সহ্য করা, ওরকমভাবে পেশেন্টের দেখভাল করা সত্যি একটা বিশাল বড় ব্যাপার। তাই জন্যে হ্যাটস অফ ওই নার্সদেরকে। ডাক্তারের থেকে বেশি নার্সের, যারা ওই হসপিটালে স্টাফ বসে থাকে, তাদের জীবনে বেশি কষ্ট, কিন্তু তারা তবুও হাসি মুখে কাজ করে যাচ্ছে। পেশেন্ট প্রচুর, কিন্তু স্টাফ ওই যেরকম আছে সেরকমভাবেই ম্যানেজ করতে হয়। আমাকে শুইয়ে দিল, শুয়ে দেওয়ার পরে কিছুক্ষণ পরেই সব চ্যানেল ম্যানেল করে দিল ভেতরে, সব ভেতরে ঢুকিয়ে দিল, পুরো একদম ফালা ফালা করে একদম চ্যানেল ফ্যানেল বানিয়ে দিল। আমার তাও কোনো রকমের প্রবলেম নেই, ঠিক আছে, ব্যথাও করিনি, ব্যথা পেনে হাউ করিনি। এবারে যখন আমাকে কিছুক্ষণ পর 11টার সময়, 10টা, 10:30, 10টার সময় আমাকে বললো ওটিতে এবার নিয়ে যেতে হবে। এবারে সব জামা প্যান্ট সব খুলে দিল, কিছুই তো ভেতরে নেই। ওরা একটা গাউন পরায়, সেই গাউনটা এমন থাকে যে এদিক ওদিক থেকে সব দিক থেকেই খোলা, ঠিক আছে, পরিয়ে দিল। ঠিক আছে, পরলাম। কিছুই মানে লজ্জাকেন্দ্রতে সব কিছু বাদ ত্যাগ দিয়ে দিতে হবে, ঠিক আছে। তারপরে যখন সিস্টারও হাত লাগাচ্ছে, ডাক্তারও হাত লাগাবে ভেতরে, ঠিক আছে। এবারে নিয়ে গেল, নিয়ে যাচ্ছে। আমি ভাবছি একটা কোনো ট্যুরে যাচ্ছি, আমি কোনো ঘুরতে যাচ্ছি এরকম মনে হচ্ছিল আমার। আমাকে যখন নিয়ে যাচ্ছে তখন মনের মধ্যে একটুটুকু একটা পার্সেন্টও আমার ভয় করছে না। এইবারে নিয়ে যাচ্ছে, বউ দাঁড়িয়ে আছে, যতক্ষণ না বাড়ি ফেরত আসতে হবে, কারণ সিম্বাকে খেতেও দিতে হবে, সিম্বাকে একটুখানি হিসিপটি করাতেও নিয়ে যেতে হবে। তো তার জন্য ওকে বাড়িতেও আসতে হবে, আমাদের বাড়িতে তো কেউ নেই, একা একাই সব কিছু করতে হয়। তার মধ্যে ও কিছু খায়নি, ওকে ব্রেকফাস্টও করতে হবে। এবারে ও যতক্ষণ না বলেছে যে অপারেশনটা যতক্ষণ ভেতরে ঢুকিয়ে দেবে, তারপরে ও সিম্বাকে খেতে দিয়ে আসবে, তারপরে আবার ও বসে থাকবে, যতক্ষণ না অপারেশন কমপ্লিট হবে ততক্ষণ ও হসপিটালে থাকবে বউ, ঠিক আছে। এবারে বেডে নিয়ে যাচ্ছে, নিয়ে যাওয়ার আগে নানান রকমের সলিউশন, নানান রকমের মেডিসিন দিয়ে দেয় তার আগে, সার্জারির আগে, তো যাতে ইজিলি প্রসেস স্মুথলি যাতে হয়ে যাক অপারেশনটা। নিয়ে গেল, ভেতরে ঢোকাচ্ছে। যখন ওটিতে ঢুকিয়েছে অপারেশন থিয়েটারে, তখন মনে হচ্ছে যে কিছু একটা স্টেজ পারফরমেন্সের ব্যাপার। সবাই এদিকে ওদিকে করছে, স্টেজে যেরকম হয়, কেউ ক্যামেরা সামলাচ্ছে, কেউ ড্রেস সামলাচ্ছে, কেউ চেঁচামেচি করছে, এই তোমাকে এরকম করে যেতে হবে ওখানে, এবার তোমার রোল, এবার তোমার পাঠ করতে হবে, এরকম করে সবাই। হ্যাঁ, স্টেথোস্কোপ দাও, এদিকে মেডিসিন দাও, পেশেন্ট আছে, পেশেন্টকে সবাই শুয়ে দাও, পেশেন্ট এদিকে করছে, নাড়াচাড়া যেন না করে, অক্সিজেন মাস্ক চড়াও, এই ওষুধ দাও, সেই ওষুধ দাও, পুরো একদম তাড়াহুড়ো ব্যাপার একটা স্টেজ পারফরমেন্স। পুরো একদম মনে হচ্ছে যেন এয়ারলাইন্সের টিকিট বোর্ডিং করার সময় যেরকম স্টাফরা বা পাবলিকরা, প্যাসেঞ্জাররা যেরকম করছে তাড়াহুড়ো, ঠিক সেরকমই টাইপের ব্যাপার, সিচুয়েশন, সিনারিওটা ওরকম। এবারে
আমি বললাম যে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, যা হোক হোক, দেখা যাবে। এইবার তখন আমার মনে ভয় নেই, কিন্তু একটাই অসুবিধা হয়েছিল যে ঠিক অজ্ঞান কখন হয়ে গেছি জানি না। অপারেশন থিয়েটারে যাওয়ার পর ভেতরে অনেক কিছু মেডিসিন দিয়েছে, দেওয়ার পর বলছে 3 মিনিট আমাকে অক্সিজেন দিয়ে রাখতে হবে আনকনসিয়াস হওয়ার আগে, আবার কনসিয়াস হওয়ার পরেও অক্সিজেন দিতে হবে 100%। তো সেটা দিচ্ছে যখন, এবার এমন একটা বেলুনের মতন একটা বিশাল বড় একটা, আমি জানি না ওটাকে কী বলে মেডিকেল টার্ম, বাট বেলুনের মতন একটা একটা ইকুইপমেন্ট, সেটা আমার মুখের মধ্যে দিচ্ছে, দিয়ে পাম্প করছে। আমি অনেক সিনেমা আপনারাও দেখেছেন হয়তো, যখন পেশেন্ট একদম একদম ক্রিটিক্যাল সিচুয়েশনে থাকে তখন যেরকম ইউজ করে ওই ওই ইকুইপমেন্ট কিছু একটা হবে। এবারে দিচ্ছে ওই পাম্প, এবার আমি নিঃশ্বাস নিতে তো পাচ্ছি কিন্তু ছাড়তে পারছি না, এক্সেল করতে পারছি না। তো আমার এক্সেল করতে অসুবিধা হচ্ছে। এবার পিছন থেকে ডাক্তার চেঁচাচ্ছে, না চেপে রাখো, একদম মুখটা একদম মুখের মধ্যে একদম ঢুকিয়ে দাও, চেপে রাখো। এবার বলছে যে ঠিক আছে। এবারে সেই করতে করতে কখন আমাকে অ্যানেস্থেসিয়া দিয়েছে আমার জানা নেই। আমি ভাবছি যে চেপে তো রাখছে ঠিক আছে, আমি মুখ থেকে এক্সেলও তো করতে হবে, ছাড়বো কোথা দিয়ে ছাড়ো, পিছন দিয়ে ছাড়ো, কোথা থেকে ছাড়ো। এবার আমি অজ্ঞান। এবারে ভেতরে সব পুরো একদম টানেল বানিয়ে মেট্রোর চ্যানেল খুলে দিয়েছে পুরো একদম, পুরো ভেতর থেকে সব কিছু করে 4টে হোল করেছে, নাভিতে একটা আর বাকি 3টে, ওপরে ঠিক মাঝখানে সেন্টারে একটা, সাইডে 2টো, পুরো একদম হোল করে দিল। এবারে হোল করে দেওয়ার পর সব কিছু কেটে সব বাদ দিয়ে দিল ওটাকে, কলব্লাডারটাকে। কলব্লাডার ছবিও আছে আমার কাছে। যখন আমি কনসিয়াস হয়েছি, যখন আমাকে আবার ফেরত আসছি দুনিয়াতে, আমি জানি না, মনে হচ্ছে আমি একটা ঘুম লাগিয়ে চলে এসেছি, এরকম লাগছিল আমার। মনে হচ্ছিল আমি যেরকম শিফট শেষ হওয়ার পর আমি ঘুমাতে যাই সকালবেলা 10টায়, সেই আবার উঠি 3টের সময়। আমার এরকমই মনে হচ্ছিল আমি 2 ঘন্টা ঘুমিয়ে আবার উঠে গেছি, আমাকে জাগিয়ে দিয়েছে যে চলো চলো উঠো, লাঞ্চ করে নিতে হবে। ডাক্তার আর পেশেন্টরা যখন গালে আমাকে হাত লাগিয়ে বলছে, লাদ্রি লাদ্রি ওঠো, হয়ে গেছে, ওঠো, বুঝতে পারছো, নিজেকে চিনতে পারছো, নিজের নাম বলো, সব কিছু এরকম বলছে। তা আমি উঠেছি, আরামসে উঠে গেছি যেমন ঘুম থেকে উঠে। আমি আরামসে বলে দিয়েছি সব কিছু, যেটা যেটা জিজ্ঞেস করছিল। তারপরে একটুখানি শিভারিং হচ্ছিল, যেহেতু বিশালে ওটির ভেতরে প্রচণ্ড ঠান্ডা থাকে, খালি গায়ের মধ্যে একটা গাউন পরিয়ে থাকে আর চিল্ড এসি থাকে, প্রচণ্ড চিল্ড, তো সেটার মধ্যে বিশাল ঠান্ডা লাগে। এবারে সেই ঠান্ডায় শিভারিং করছিলাম, সাথে অনেক মেডিসিন দিয়েছিল, গ্লুকোজ দেওয়া কথা, সালাইন দেওয়া, সেটার জন্য আমি শিভারিং করছিলাম। তো আমাকে জিজ্ঞেস করছে এবার শিভারিং করছে, এবার কী হবে? আমি বললাম ওটা আমার হয়, আমাকে একটুখানি, এত ঠান্ডা এসি আছে, আমাকে একটুখানি কম্বল দিয়ে দিন, কমে যাবে। তখনও চোখ খুলিনি। এবারে ভাবছি যে ঠিক আছে, ডাক্তার ভাবছে যে বা বলছেন ঠিক আছে তাহলে তাই। এবার কম্বল যখন দিয়েছে, হয়তো 5 থেকে 10 মিনিটের মধ্যে আমি শিভারিং আস্তে আস্তে আমার কমে গেছে। তখন ওরা বেডটাকে আবার বেড থেকে ট্রান্সফার করে দিল, নর্মাল বেডে নিয়ে আসলো, যাতে আবার বেড নর্মাল আইসিইউতে যাতে নিয়ে যেতে পারে। তো যেটা বলছিলাম সেটা হলো, যখন বেডে আবার ট্রান্সফার করিয়ে দিয়ে এবার নিয়ে গিয়ে শিফট করে দিল বেডে। এবারে যখন বেডে রাখলো, তখন এবারে কিছুক্ষণের জন্য আইসিইউতে রাখলো। এবারে যখন শিফট করাচ্ছে সেই টাইমিংটাতে একটু ব্যথা লাগছিল। এবারে উঠতে আমি পারছি না কিছুতেই, সিঙ্গেলভাবে, মানে নিজে উঠতে পারছি না,
পেটের ভেতরে এত পেন হচ্ছে, কিন্তু তবুও আমাকে জাস্ট বলে দিল যে টেকনিকটা, যে সাইড হয়ে উঠতে হবে। এবার সাইড দিয়েও উঠেছি আমি, কিন্তু ওই জার্কিংয়ে কী হয়েছে, একটুখানি হয়তো স্টিচেসটা খুলে গেছিলো, তো সেটার জন্য ব্লাড বেরিয়ে এসেছিলো। তো তাও আমার কোনো প্রবলেম, মানে আমার একটা ছোটোবেলা থেকে হ্যাবিট আছে যে মানে মার তো খেয়েছি প্রচুর, তাই জন্য ব্যথা লাগে না। কেটে গেছি অনেক, প্রচুর কেটে গেছে, তাই জন্য আমার ব্যথা লাগে না। তো তো আমি সহ্য করছিলাম, প্রচুর সহ্য করেছি। তারপরে যখন নিয়ে গিয়ে নর্মাল বেডে শুয়েছে, এইবারে সিস্টার স্পঞ্জ বাথ করবে, হ্যাঁ, দেখলো ব্যথা হচ্ছে, তারপরে ট্রামাডল দিল, মরফিন, পেন কিলার, সব কিছু দিল। আমি বললাম যে পেন হচ্ছে, পেনটা কমিয়ে দিন, ব্যাস, আর কিছু চাই না, বাকি সব ঠিক আছে, আপনি আপ হয়ে যাবে, পেনটা কমিয়ে দিন। এবারে প্রথম 6 ঘন্টা তো কিছু খেতেই দেবে না, অপারেশন হওয়ার পর, সার্জারি হওয়ার পর 6 ঘন্টা তো কিছু দিল না। তারপরে শুরু করলো জল থেকে, তাও এক ঢোক জল, এক ঢোক ডালের জল, একটুখানি স্যুপ, একটু একটু করে খাওয়ালো। তারপরে যখন দেখতে পাচ্ছে যে আমার কোনো অসুবিধা হচ্ছে না, আমি বমি করছি না, তখন সিস্টার বলছে যে ঠিক আছে, এবার আমি আপনাকে সফট ডায়েট দেবো। এবারে সফট ডায়েটের মধ্যে এমন কিছু দিয়েছে যেটা খাওয়ার যোগ্য না। প্রচুর পেশেন্ট ন্যাকাগিরি করে, আমি খাবো না এসব করতে থাকে, কিন্তু আমার কোনো প্রবলেম নেই, সেটাও আমি খেয়ে নিয়েছি। আমি ভেবেছি এটা খেতে হবে, এটা নিয়ম, খেয়ে নিয়েছি। তার মধ্যে দিয়েছে একদম গলা ভাত, যেটা আমরা ভাত একদম চটকে যদি জল মিশিয়ে দিই, সেই ভাত একটুখানি, তাও আবার এইটুকুখানি ভাত, 2 পিস ছোট্ট চিকেনের পিস, সেটাও আবার সেদ্ধ একদম জলের মধ্যে, ঠিক আছে, একটুখানি লাউয়ের তরকারি, এই দিয়েছে খাবার। এটা দিয়ে খেয়েছি রাত্রিবেলা, সেই 10টার সময়। আর ঘুমাতে তো আমি পারছিলাম না, মাঝেই উঠে যাচ্ছি, কিন্তু তবুও মনে হচ্ছে একটা যাত্রা, একটা ট্রিপ করে আসলাম আমার মনে হচ্ছে। সেই যে আমি 2 দিন কাটিয়েছি, এরকম মনে হচ্ছিল যে আমি প্রচুর নার্স দেখলাম, নার্স দেখে খুশি হচ্ছিলাম ভেতরে, হেসে কথা বলছিলাম, রকমেরভাবে কথা বলছিলাম। লাস্টে ওদেরকে সবাইকে থ্যাংক ইউ বলেছি। হ্যাঁ, আমি এটাও বলেছি যে আপনারা সবাই কাজ করছেন, স্যালিউট তার জন্য, এরকমভাবে কাজ করছেন, এটাও বলেছি। তারপরে নানান পেশেন্টের সাথে গল্প করা। সামনে একজন বয়স্ক ভদ্রমহিলা ছিল, সে খুব ওরকম টাইপের, মানে হয় না, এই ছেমড়ি, এদিকে এই তো টিংটিংয়ের রোগা, কি করে বেড়াচ্ছিস, এদিকে বস, খাওয়া দাওয়া, কোথায় যাচ্ছিস, প্রেম করতে যাচ্ছিস, এরকম করে গল্প করছিল ইয়ার্কি মেরে। তো বয়স্ক ভদ্রমহিলাকে বললাম যে ভাই, উনি তো খুব কথা বলে, বাহ, হ্যাঁ, এত ইয়ার্কি মারে, খুব গল্প করছে। তারপরে ওদেরকে, ওই মহিলাকে চুল বেঁধে দিচ্ছে, চুটি বেঁধে দিচ্ছে, তেল মাখিয়ে দিচ্ছে, পা টিপে দিচ্ছে, খাইয়ে দিচ্ছে। তারপরে ওই বয়স্ক ভদ্রমহিলা বলছে আমি এটা খেতে পারবো না, আমি ওটা খেতে পারবো না, একটুখানি চিনি দে, আমার সুগার, যে চায় আবার চিনি, নার্সগুলো তাও দিয়েছে। তারপরে একজন লোক ছিল, সে হেল্প করছিল আমাকে। রাত্রিবেলা উঠে আমি 12টার সময় যখন আমার টয়লেট পেয়েছে, তো আমাকে বলছে যে বাথরুমে যেতে পারবে না, আমাকে মানা করে দিয়েছিল। আমি বলেছিলাম আমাকে জাস্ট ওই যেতে দিন, আমি করে নেবো, কোনো অসুবিধা নেই, আমি নিজে একা করে নেবো। কিন্তু ওখানে নিয়ম এটাই যে সার্জারি হওয়ার পর আইসিইউতে যতক্ষণ আছে ততক্ষণ একা বাথরুমে যেতে পারবে, ওয়েট করতে হবে নিচেই, মানে ওদের চেয়ারের সিস্টেম আছে, সেই চেয়ারে বসে করতে হবে। এবার আমার লজ্জা লাগছে, ওরকম তো কোনোদিনও করিনি, তো উঠে করছি, বললাম যাই ভাই, করতে তো হবে, কিছু করার নেই। তারপরে ওরা যখন ফেলে দিচ্ছে আমার টয়লেটটাকে, সেটা আমার একটুখানি খারাপ লাগছিল। আমার মনে হচ্ছিল যে না, এটা কেন হচ্ছে, আমি নিজেই গিয়ে ফেলে দিয়ে আসতে পারি না।
আমার কেউ আমার ভালোবাসি না যে আমার এটা কেউ পরিষ্কার করবে, মানে বাড়িতে হোক বা কোনো কোনো কারোর বাড়িতে গেছি সেখানে হোক বা নিজের বাড়িতে হোক, ভালো লাগে না। জুতোয় কেউ হাত দেবে বা কেউ পায়ে হাত দেবে শুরু থেকে। তবুও এখন ওদের নিয়ম তো করতেই হবে, এখন ওরা করেছে। তারপরে যে ওয়ার্ডেন ছিল, হেড সিস্টার, তার সাথেও গল্প করেছি, ঠিক আছে, ডাক্তারের সাথেও গল্প করেছি, কিছু ডাক্তার ছিল ভালো, তো বেশ ভালোই কাটিয়েছি। তারপরে আমি সকালবেলা যখন যেই ইনচার্জ ছিল সেই ডাক্তার, যে সার্জন ছিল, সেই যখন আসলো, সে বললো এখন কেমন লাগছে আপনার, বলে যে ভালো আছি, জাস্ট একটু পেইন আছে, ব্যাস আর কিছু না। পেইনটা আমার আস্তে আস্তে মোটামুটি ভোরবেলা অবধি চলে গেছিলো, ভোর 5টা 6টা অবধি। ওরা যেই ট্রামাডল আর ওই মরফিন যেই ইঞ্জেকশনগুলো দিয়েছে, পেইন কিলারগুলো, তার মধ্যে চলে গেছিলো। কিছু দিয়েছিল পেইন কিলার, কিছু অ্যান্টিবায়োটিক, গ্যাসের ওষুধ, সব এরকম দিয়ে দিয়েছিল। ভিটামিন সি, যেটা আমার প্রাণ। তারপরে সকালবেলা আমি ওয়াইফের সাথে একটু কথা বললাম, রাত্রিবেলাও ওয়াইফের সাথে আমি ফোন দিয়ে কথা বললাম। আমি বললাম তুমি ঘুমিয়ে পড়ো, আমি সব ঠিক আছি। ও খুব চিন্তিত ছিল যতক্ষণ না অপারেশন হচ্ছে, যতক্ষণ না কনসিয়াস আসছে, এখন কীরকম আছে, খুব চিন্তা। কারণ আমাদের লাভ ম্যারেজ, তো ওরও আমি ছাড়া কেউ নেই, আমারও ওর ছাড়া কেউ নেই। আমরা দুজনেই একে অপরের বুড়াপার সাথী। তো আমাকে ওকে দেখতে হবে, ওকেও আমাকে দেখতে হবে। সেই চক্করে আবার তাই এই গল্প করছিলাম, তো তারপরে সাথে এই ঝগড়া হয়েছিল কালকে, তো তারপরে কষ্টও হয়। এটা তো হলো। আর এবারে একটু এলাচ দিয়ে দিই, একটাই পিস দিচ্ছি, বেশি ভালো লাগে না, মুখের মধ্যে গোটা গোটা আসবে, তাই একটাই দিচ্ছি। এবারে তারপর আমি বাড়ি আসলাম, বাড়ি এসে আমি খালি 4 দিনই ছুটি নিয়েছিলাম অফিস থেকে। আমার বউ বলেছিল না অ্যাটলিস্ট 1 সপ্তাহ নাও, আমাকে ডাক্তার বলে দিয়েছিল 10 দিন বেড রেস্ট থাকতে হবে। আমি বললাম না, অতদিন আমি নিতে পারবো না, আমার পয়সা কেটে যাবে। তাই জন্য আমি মাসও তো চালাতে হবে আমাকে না একা, তো তাই জন্য আমি বেশি ছুটি নিইনি, আমি খালি 4 দিন নিয়েছিলাম। ওই প্রথম দিনটা হসপিটালে কাটিয়েছি, তারপরের দিন আমি বাড়ি চলে এসেছি 4টে 5টার দিকে। আমার বউ আসলো 3টের সময়, 3টে থেকে 4টের সময় আসলো, সব কিছু হ্যান্ড ওভার করে দিল, আমাকে ডিসচার্জ করে দিল। এবার আমি উঠে আরামসে হেঁটে হেঁটে হুইল চেয়ারে বসিয়ে বাড়ি আসলাম। সিম্বা দেখে খুব খুশি হয়েছে। সিম্বা তো আর জানে না যে পেটে কত ফুটো আর কত ব্যথা হয়েছে বা কী হয়েছে। ও সবসময় লোকদেরকে দেখে প্রত্যেকটা লোকের কাছে যাবে আর আদর খাবে, প্রত্যেকটা লোকের কাছে। কিছু লোক ভয় পায়, এবার কিছু লোক বুঝতে পারে না, তো তাই জন্যে ও একটুখানি বকে বলে আরও আদর করো, তো ও ভয় পায় কিছু লোক। আর কিছু লোক আছে যারা হামলে পড়ে এসে আদর করার জন্য, এরকমও লোক আছে, নানান রকমের লোক। তো এবার যখন বাড়ি এসেছি, বাড়ি এসে এবারে মেন ব্যাপার হলো যে আমাকে রেস্ট নিতে হবে। আমাকে অল্প অল্প হালকা হালকা সেদ্ধ খাবার খেতে হবে, অল্প একদম বয়েল খাবার অল্প অল্প কোয়ান্টিটিতে, আর সাথে আমাকে ব্রাশ করে নিই তো, এবার খাবে, আমার হয়েই গেছে দাঁড়া। এবারে 4 দিন ছুটি নিয়েছি, 4 দিন অনেক কম, কিন্তু কিছু করার নেই, পয়সাও দেখতে হবে। তো ওই 4 দিনের মধ্যে কেটে গেল কোনোরকমভাবে। কিন্তু সেই 4 দিনের মধ্যেও উল্টোপাল্টা খেয়েছি, এত মন খাওয়ার চুকচুক করে উল্টোপাল্টা খাওয়ার জন্য।
তো যাই হোক, তারপরে অফিসে বসেছি যখন, অফিসেও তখনও হাসছিলাম আমি, যে আমি আই এম ব্যাক বলেছি। তখন ওরা বলছে যে এত কিছু হওয়ার পরেও তোমার পেটের ভেতরে এত ইনসিশন আছে, তাও তুমি হাসছো, এটাই মানতে হবে। তো আমি তাও এনজয় করেছি ব্যাপারটা। আমার জন্য খুবই একটা ছোটোখাটো ট্রিপ ছিল, যেটা আমি খুবই এনজয় করেছি। আমার বলার মানে এটাই ছিল যে একটাই তো জীবন, তো একটু একটু সব এক্সপিরিয়েন্স করে নেওয়াই ঠিক আছে। একটু গাড়ি চালিয়ে নিলাম, একটু সুইমিং করে নিলাম, একটু স্পোর্টস খেলে নিলাম, ক্রিকেট, ব্যাডমিন্টন, ফুটবল, একটু মেয়েদের সাথে সম্পর্ক করে নিলাম, একটু কিছু বাজে যে নেশা কাজ করে নিলাম। কিন্তু কোনো জিনিসই বেশি ভালো না। কোনো সময় রান্না করে নিলাম, রান্নাটা যেন ভালো হয়, যেহেতু আমি খাদ্যরসিক প্রচণ্ড, আমার রান্নাতে খুব ভালো ভালো রান্না খেতে ইচ্ছে করে, ভালো ভালো রান্না করতে ইচ্ছে করে, লোকদেরকে খাওয়াতে ইচ্ছে করে। কিন্তু সবসময় সব লোক তো ভালো হয় না। তো ব্যাপার হলো এটা। এবারে এসছি, তারপরেও কত কিছু গল্প বউয়ের সাথে, যে কীরমভাবে নিয়ে গেল, কীরমভাবে আসলাম। আর লাকিলি যেদিনকে সার্জারি হয়েছে সেদিনকে বিশাল তুমুল বৃষ্টি, 11ই আগস্ট, বিশাল বৃষ্টি, হসপিটালের সামনে জল জমে গেছে। বউকে জলের মধ্যে নিয়ে যে ওরম করে ভাবে যেতে হচ্ছে, রিক্সা করে, টোটো করে আসতে হচ্ছে। আর আমাকে এমন জায়গায়, প্রথমে সার্জারির পর এমন জায়গায় শুয়ে রেখেছে যে আমার হস্ত এসে গেছে, মানে আমি যে এসে গেছিলাম জ্ঞানে। আমি জানলা দিয়ে দেখছি বৃষ্টি পড়ছে, আমি বলছি যে বাহ, ভালোই তো ট্রিপ করে নিলাম। হ্যাঁ, এরকম একটা বৃষ্টিও পড়ছে, একটা অপারেশনও হয়ে গেল, ভালোই মজা নিয়ে নিলাম। প্রচুর মেয়ে, প্রচুর নার্স, তাদেরকে দেখেও ভালো লাগছিল, গল্প করছিলাম। বউকে এসে বলেছি যে এরকম এরকম জানলাম, এত এত নার্স দেখতে, কিছু কিছু দেখতে ভালো ভালো নার্স, সব ওখানে কি সুন্দর সব কাজ করছে, কষ্ট করে সব কাজ করছে। হ্যাঁ, কালকে কি হয়েছে বলো? এই না, এসব কিছু ডিসকাস করতে, আদর খেলেছি আমরা। তারপর আমি অল্প অল্প একটু করে খেতে শুরু করলাম। এইবারে কি হয়েছিল, ব্যাপার একটাই প্রবলেম ছিল, সেটা হলো যে আমার খাওয়ার ইচ্ছা নষ্ট হয়ে গেছে, খিদে আর পায় না, কিছুতেই পায় না, খিদে পাচ্ছিল না। মানে অল্প অল্প খাচ্ছিলাম, কিন্তু সেই হাঙ্গারনেসটা নেই। সেটা কাটতে আমার টাইম লেগেছে, আমার এই প্রবলেমটা হয়েছিল, কিছুতেই খিদে পায় না। কমসে কম আমার বলতে গেলে মোটামুটি আগস্ট চলে গেছে, সেপ্টেম্বর চলে গেছে, অক্টোবরে আমার ফিরেছে পুজোর টাইম। তখন খাওয়ার আমার ভেতর থেকে হাঙ্গারনেসটা, ইচ্ছাটা এসছে যে হ্যাঁ এবার খিদে পাচ্ছে, এবার একটু খাবো, এটা খাবো, সেটা খাবো। তো এই হলো গল্প। কেউ ছিল না, অনেক দূর, মানে অনেক কিছু কাটিয়ে আসলাম। এবারে কি হয়েছে ব্যাপার, যখন সার্জারি হয়ে গেছে তার মোটামুটি ধরুন কতদিন হয়েছে, মোটামুটি আমাকে বলেছিল যে 10-15 দিন পর ইয়েটা খুলে দিতে হবে, স্টিচেসটা খুলে দিতে হবে। তো আমি কি করেছি, স্টিচেসটা ছিল স্টিচেস শুদ্ধ, আমি ব্যাডমিন্টন খেলতে চলে গেছি। এত পাগল আমি, খুব একটা ভালো খেলি না, কিন্তু ব্যাডমিন্টন খেলাটা প্রচণ্ড বেশি ভালো লাগে, প্রচণ্ড বেশি খেলতে ইচ্ছে করে, যে আমি খেলতেই থাকবো পাগলের মতো। লোকেরা বলেও, যে যারা আছে আমাদের গ্রুপের মধ্যে, যে বলেও যে বাবা ইভান তো এত খেলছে, তো থাকেই না, এত ক্লান্তই হয় না, পাগল লোক একদম। এমনও হয় কন্টিনিউয়াসলি 4টে গেম খেলে নি, তাও বাড়ি ফিরি না, এরকম বলে যে আবার নামবো। অন্য লোকদেরকে তো চান্স দিতে হয়। মাঝে মাঝে কি, আমি তো এরকমই বলবো যে 70-80% হেরেই যাই ম্যাচ,
হয়তো 10-20% হয় যখন আমি কারোর সাথে ম্যাচ জিতছি। তাকেও ভালো হতে হবে, কারণ ব্যাডমিন্টন একটা এমন খেলা যে আপনার একার খেলা দিয়ে হবে না, পার্টনারকেও ভালো হতে হবে। তো পার্টনার যদি মোটামুটি 60% হয় আর আপনারাও মোটামুটি যদি 50% হয়, 50-60-র মধ্যে অনেক খেলাই জিতে যেতে হবে। তো এবারে সেই খেলা চলে গেছি, লোকেরা নানা রকমের জিনিস ডিসকাস করছে, আমার এই নেই, আমার ওইটা, শরীর খারাপ। আমি বললাম যে আমি হট করে জামাটা একটুখানি তুলে দিলাম। আমি বললাম সবার তো এই প্রবলেম, তাহলে আমার এই যে 4টে ফুটো স্টিচেস বাঁধা, লোকেরা দেখে বলছে যে এটা কি, গলব্লাডার বের করে নিয়েছে মালটা। তো বলছে যে তার মধ্যে তুই খেলতে চলে এসছ, বাবা এর মধ্যে ব্যাডমিন্টন খেলতে চলে এসছো, তোমার তো বাড়িতে থাকা উচিত। স্টিচেস খুলে গেলে তখন কি করবে, সেলাই বেলাই খুলে গেলে। তখন আমি বললাম কিচ্ছু না, আমার চাই, খেলবো আমি। তো এবার ওটা নিয়ে একটা ব্যাপার, আমি বললাম আমি খেলবো, আমার ভাল লাগে, এই ওই সেই। তারপর বাড়ি। তো এইটাই আমার বলার ছিল। তো পায়েস মোটামুটি অনেকটাই রেডি। ডাল আমি ভেজে নিয়েছি, মুগ ডালটা রোস্ট করে নিয়েছি, গোবিন্দভোগ ভেজানো আছে, খিচুড়িও হবে একটু পরে। খাবারগুলোকে আপনাকে লাস্টে ছবিও দেখিয়ে দেবো। আগুনটা আর একবার জ্বলে দেবো। এই আওয়াজটা কেন যে হয় বারবার করে, এই জায়গাটা পড়ে যাচ্ছিল একটু আগে। হ্যাঁ, বাস এবারে এটাকে একটুখানি ফুটিয়ে নিতে হবে। মিষ্টিটাও চেক করতে হবে যে কতটা হয়েছে, কারণ বেশি মিষ্টিও ভালো লাগে না, একটু একটু ঠিক আছে, আবার কমও ভালো লাগে না। এক্স্যাক্ট পরিমাণে যেন থাকতে হবে পায়েসে, তবেই ভালো লাগে। একদম ক্রিমি টেক্সচার থাকতে হবে পায়েসে, তবেই না মজা। গল্প তো আপনাদেরকে শুনিয়ে দিলাম, কেমন লাগলো বলুন। বেশি কিছু বলবো না, এটাই বলবো, একটাই লাইফ, সব কিছুর এক্সপিরিয়েন্স একটু একটু করে নিতে হবে, যেন শেষ বয়সে মরার সময় কোনো ত্রুটি যেন না থাকে। মরার সময় যেন নিজেকে আপনি বলতে পারবেন, নিজেকে, কাউকে বলতে হবে না, নিজেকে যেন বলতে পারবেন যে না, আমি কিছুটা তো দেখেছি, অনেক কিছু এক্সপিরিয়েন্সও করেছি, এবার আমার গুটিয়ে গেলেও কোনো অসুবিধা নেই, আরামসে আমি গুটিয়ে চলে যেতে পারবো। তবে হ্যাঁ, যাদের সাথেই থাকেন, আপনার পরিবার, আপনার বাচ্চা, আপনার মা বাবা, তাদেরকে ঝগড়া তো হয় সব বাড়িতে, কারণও থাকে অনেক কিছুর, কিন্তু বিপদের টাইমে, এটাই আমি বলবো যে আমার এক্সপিরিয়েন্সে, বিপদের টাইমে একে অপরের হেল্প করতে হয়, যেরকম করে তেরকম করে হোক। চাहे কোনো কিছু যদি বিক্রিও করে দিতে হয়, বিক্রি করে যদি হেল্প করতে হয়, তাহলে সেটাও করতে হয়, করা উচিত। কারণ নিজেদের লোকের দেখার আপনার দায়িত্ব, কারণ আপনারা বাচ্চা পয়দা করেছেন, বাচ্চা নিজে এসে বলেনি আমাকে পয়দা করো, আপনারা পয়দা করেছেন। এরকম তো টাইম থাকতে পারতো যে যদি সেরকমই আপনাদের থাকতো যে না করবো না হেল্প, তাহলে আরামসে নিজেরা মজা টজা করে বাচ্চা না করতে পারতেন, বাচ্চাটাকে মেরে ফেলে দিতে পারতেন বা বের করে দিতে পারতেন। নানান রকমের ওষুধ হয় আজকাল, তো কত কিছু হয়ে গেছে অ্যাডভান্স মেডিকেল। বাচ্চা যখন নিয়ে আসছেন তখন বাচ্চার জিম্মেদারি আপনার। হ্যাঁ, ওকে মানুষও করতে হবে, ওকে স্ট্রিক্টভাবেও রাখতে হবে, ওকে মারতে হবে, বকতে হবে, আবার এরকম না যে পুরো হাইফাই করে রেখে দিলাম, মাথার উপরে উঠিয়ে রেখে দিলাম, সেটাও না। সব কিছুই করতে হবে, ওকে মারতে হবে, বকতে হবে, কিন্তু লাস্টে যখন ও সত্যিকারের বিপদে পড়ছে, ওর যখন কেউই নেই, তখন তো আপনাকে দেখতে হবে, তো একটু তো দেখতে হবে। সত্যিকারের যদি ও যদি বিপদে পড়ে থাকে যে হ্যাঁ ওর দরকার,
ওর টাকা পয়সার সত্যিই দরকার পড়েছে বা ওর কিছু সাপোর্টের দরকার আছে, হেল্পের দরকার আছে, তো কেন আপনারা আসবেন না? মা বাবার কথা বলছি আমি, কেন আসবে না? মা বাবার যদি এক্সপেকটেশন থাকে সবসময় যে বাচ্চা এটা করবে, বাচ্চা ওটা করবে, বড় হয়ে দেখবে, ওকে মা বাবাকে দেখতে হবে, বুড়ো হয়ে গেলে ওদেরকে দেখতে হবে, পয়সা টাকা কামিয়ে খাওয়াতে হবে, হসপিটালে নিয়ে যেতে হবে, নানান রকমের ওষুধ দিতে হবে, নানান দিক দিয়ে যদি দেখতে হবে, খেয়াল রাখতে হবে, তাহলে মা বাবারও তো কিছু কর্তব্য আছে, সেটা কেন পূরণ হবে না? অনেক মা বাবা এখনও জীবিত আছে যারা বাচ্চাদেরকে ঠিকভাবে রাখেন না, পালন পোষণ ঠিকভাবে করেন না, লাস্টে যখন বড় হয়ে যায় তখনও ঠিকভাবে দেখেন না। তো তাই জন্যে আমার এটাই রিকোয়েস্ট, এখন থেকে যতজন বেঁচে আছেন আপনারা, মা বাবা, বাচ্চা, যারা প্ল্যানিং করছেন করার, প্রপারভাবে পালন, স্ট্রিক্টভাবে ও ডিসিপ্লিনেও থাকবে, আবার লাস্টে যেন আদরও পায়, আবার যখন হেল্পের দরকার পড়েছে তখন হেল্পও যেন পায়। বাস, টাটা, বাই বাই।